আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এবং বিশ্বাস রাখি তোমরা তৃতীয় অধ্যায়ের বাকি প্রথম দুটি পাঠ দেখেছ। যদি দেখে থাকো, আমার বিশ্বাস তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আজ তোমাদের সামনে তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব। তৃতীয় শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3 নম্বর পাঠ। পাঠ শুরু করার প্রাক্কালেই বরাবরের মতো আমি আমার পরিচয় দিচ্ছি। আমি কবির আহমেদ, এমএসসি গণিত, সিনিয়র সহকারী শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। চলো সরাসরি পাঠে চলে যাই। আজ তোমাদের সামনে যে বিষয়গুলো নিয়ে উপস্থিত হয়েছি, প্রথম হলো উপশক্তি স্তরের ধারণা। ইলেকট্রন বিন্যাস করতে যা লাগে তার একটা পার্ট হলো উপশক্তি স্তর। এই উপশক্তি স্তর কি সেটা আমরা শিখব আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, শিখব আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। উপশক্তি স্তর ধারণা থাকা খুবই জরুরি, কারণ যখন ইলেকট্রন বিন্যাস করব তখন এই জিনিসগুলো আমাদের অনেক বেশি কাজে লাগে। আমরা সবাই জানি এই জিনিসগুলো, কিন্তু উপশক্তি স্তর যে এই ব্যাপারগুলো এটা হয়তো অনেকেই খেয়াল করি না বা মনে রাখার চেষ্টা করি না। আসলে শক্তি স্তর কি? উপশক্তি স্তরের আগে বলি শক্তি স্তর কি। অর্থাৎ পর্যায় সারণ যে 7টা পর্যায় আছে, এক একটা পর্যায় হলো এক একটা স্তর, এক একটা পর্যায় হলো এক একটা স্তর। সেই স্তরকে আমরা প্রকাশ করি স্মল এম দিয়ে। এই স্তরকে আমরা প্রকাশ করি স্মল এম দিয়ে। আর উপশক্তি স্তরকে প্রকাশ করি আমরা ক্যাপিটাল এম স্মল এল দিয়ে। শক্তি স্তরকে প্রকাশ করি এম দিয়ে, আর উপশক্তি স্তরকে প্রকাশ করি কি দিয়ে? স্মল এল দিয়ে। এল এর ভ্যালু কত হতে পারে? এল এর ভ্যালু হবে 0 থেকে n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত, অর্থাৎ যদি প্রথম শক্তি স্তর হয় দেন এল এর মান হবে 0। যদি দ্বিতীয় শক্তি স্তর হয় এল এর মান হবে 1। যদি তৃতীয় শক্তি স্তর হয় এল এর মান হবে 2। অর্থাৎ শক্তি স্তর যত, উপশক্তি স্তর মান কি একটা কম, এই জন্য n-1 ব্যবহার করা হয়েছে। n যদি 1 হয় প্রথম শক্তি স্তরে, n 1 0। n যদি কত হয় দ্বিতীয় শক্তি স্তর হয়, তাহলে l এর মান কত হবে? 0 1। অর্থাৎ দুটো স্তর সে দখল করবে। n যদি 3 হয়, 3 নম্বর শক্তি স্তর হয়, l হবে 0 1 2। ঠিক সিমিলারলি n যদি 4 হয় তখন l কি হবে? 0 1 2 3। এই হলো শক্তি স্তর। তাহলে 0 0 1 0 1 2 0 1 2 3 এই জিনিসগুলো কি, এগুলো নিয়ে একটু বিস্তারিত বলি। এই যে প্রথম শক্তি স্তরে এর আগে বলি উপশক্তি স্তরগুলোর নাম কি কি। উপশক্তি স্তরগুলোর নাম হলো S P D F। উপশক্তি স্তরগুলোর নাম কি? S P D F। প্রথম কক্ষপথ প্রথম শক্তি স্তর উপস্তর থাকবে একটি, অর্থাৎ শুধু S। দ্বিতীয় স্তরের উপস্তর থাকবে দুইটি, কি S আর P। তৃতীয় শক্তি স্তরে থাকবে S P D। চতুর্থ শক্তি স্তর থাকবে S P D F। যদি n 5 হয়, অর্থাৎ পঞ্চম শক্তি স্তরে l এর মান হবে 0 1 2 3 4। উপশক্তি স্তর হবে S P D F।
এখানে আর অতিরিক্ত প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এই চারটা শক্তি স্তর দিয়েই আমাদের টোটাল যে পরমাণুগুলো আছে সেগুলোকে কি বিন্যস্ত করা যায় বা সেগুলো ইলেকট্রন বিন্যাস করা যায়, অথবা সেগুলো কি পর্যায় সারণীতে অবস্থান দেওয়া যায়, এবং এই ব্যাখ্যা থেকেই মৌলসমূহের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা যায়, অর্থাৎ মৌলটা কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত। এখন আমরা একটু দেখি শক্তি স্তরে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে। কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে? আমরা ইলেকট্রন সংখ্যার একটা সূত্র পড়েছিলাম, 2n²। 2n²। যদি প্রথম শক্তি স্তর কল্পনা করি আমরা, যদি শক্তি স্তর n = 1 হয়, 1 শক্তি স্তর হয়, তখন L কত হবে? 0। L কি হবে? আচ্ছা, শক্তি স্তরের মাধ্যমে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, অর্থাৎ একটা অরবিটালে কতগুলি ইলেকট্রন আছে, অরবিটালে ইলেকট্রন সংখ্যা, অরবিটালের ইলেকট্রন সংখ্যা, অরবিটালে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের যে সূত্র সেটা হলো 2 × 2l + 1। 2 × 2l + 1। তাই যদি প্রথম শক্তি স্তর হয়, তখন L এর মান কত হবে? 0। তাহলে অরবিটালের নাম কি হবে? অরবিটালের নাম হয় S। অরবিটালের নাম হবে কি? S। তখন শক্তি স্তর অরবিটাল প্রতীক কি হবে? 1s। প্রতীক কি হবে? 1s। তাহলে যদি সূত্রানুযায়ী আমরা বসাই 2 × 2l + 1, তখন L এর মান 0 বসাও। L এর মান 0 বসালে কত হবে? 2 আর 0 বলতে 0, 0 আর 1 যোগ করলে 1, 2 × 1 = 2। অর্থাৎ এই সূত্র মতে পরে দেখো, এই সূত্র মতে L এর মান যদি 1 বসাও, 1² কত? 1, 2 × 1 = 2। ক্লিয়ার? এবার দেখো n সমান যদি 2 হয়, n সমান 2, তখন L এর মান কত হবে? 0, 1। তখন শক্তি স্তর কি আসবে? S আর P। sp কি আসবে? s ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। আর p তে কয়টি ইলেকট্রন সংখ্যা? 6টি। s এ 2টি আর p তে কয়টি? 6টি। তাহলে মোট কত হয়? 8টি। দেখো যদি 2 বসাই, 2 বসালে কত? 2 × 2 = 4। 2 L সমান 1 বসালে কত? 2 × 2, 2 × 3, 3 × 6। এই 6 আর 6 আর আগের মিলে মোট কটা হলো? 8টি ইলেকট্রন হলো। আবার যদি আমি n সমান 3 বসাই, তৃতীয় শক্তি স্তরে কি আসবে? L সমান কত আসবে? 0, 1, 2। তখন শক্তি স্তর আসবে s p d। s p d। s ইলেকট্রন কয়টি হবে? s ইলেকট্রন 2টি, p তে 6টি, d তে 10টি। মোট কত হলো? 10, 6, 18টি। কত হলো? 18টি। দেখো যদি 3 বসাবো, 3² কত? 9, 9 × 2 = 18। এই হলো উপশক্তি স্তর। ঠিক সিমিলারলি যদি 4 হয়, তখন হবে কত? 32। এ থেকে আমরা কি বললাম? প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর আছে একটি, S। দ্বিতীয় শক্তি স্তরে উপস্তর আছে 2টি, কি কি? sp। তৃতীয় শক্তি স্তর উপস্তর থাকবে কয়টি? 3টি, spd। আবার চতুর্থ শক্তি স্তরে থাকবে 4টি, অর্থাৎ spdf। ক্লিয়ার? উপশক্তি স্তর আর শক্তি স্তর যদি অন্য একটা ব্যাখ্যা দেই, সে তুমি ক্লাস 9ম শ্রেণীতে পড়ো, তোমার শাখায় তোমার শ্রেণীতে 4টা শাখা আছে, 9a, 9b, 9c, 9d। এই a b c d হলো উপশক্তি স্তর, আর ক্লাস 9 হলো শক্তি স্তর। ক্লিয়ার? এই 4টা শক্তি স্তর মিলে, 4টা উপশক্তি স্তর মিলে একটা শক্তি স্তর গঠিত হলো। ক্লিয়ার? এখন আসো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আমরা কিছু পারমাণবিক ভর জানি, যেমন সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক ভর কত?
11, তারপরে এই কি যেন বলি অ্যালুমিনিয়ামের কত 27। এই দুটো দিয়ে চিন্তা করি আমরা। এখন এই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 11, এটা বের করবো আমি। সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত 11, এটা আমি বের করব। কিভাবে বের করব দেখো, Na এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর যদি বের করতে চাও তা সোডিয়ামের একটি পরমাণুর ভর জানা থাকতে হবে। কি জানা থাকতে হবে? একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর আবার কিভাবে বের করা যাবে? একটি পরমাণুর ভর বের করা যাবে যদি আপেক্ষিক পারমাণবিক ভর প্রশ্নে চায়, তাহলে তোমাকে একটি পরমাণুর ভর প্রশ্নে দেয়া থাকবে। ক্লিয়ার? যদি আপেক্ষিক পারমাণবিক ভর চায় তাহলে কি একটি পরমাণুর ভর দেয়া থাকবে। এটা সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত দেয়া থাকবে? এটা তো পারমাণবিক সংখ্যা, ভর হলো 23। তাহলে একটি পরমাণুর ভর কত হবে? এত 6.02 3.818 into 10 to the power minus 23। এর একটি পরমাণুর ভর। এ হলো কি সোডিয়ামের একটি পরমাণুর ভর। যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই তাহলে এটা আমার কি প্রশ্নে দেয়া থাকবে। আর এটা আমার জানা থাকতে হবে, এটা কি কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভরের যতগুণ। এটা মানটা কত? 1.66 into 10 inverse 24 গ্রাম। ভাগ করলে কত হবে? 23। আমি একটু ভাগ করি ক্যালকুলেটরে। ভাগ কত? 1.66 into 10 inverse 24, হ্যাঁ 23। ক্লিয়ার? তাহলে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করলে এটা আমার প্রশ্নে দেয়া থাকবে। এটা কি থাকবে? প্রশ্নে দেয়া থাকবে। এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। এটা কি কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের যত গুণ, সেটা হলো এই মানটা কত? 1.66 into 10 inverse 24। 10 inverse 24। ক্লিয়ার? এখন আসো, তোমাকে যদি বলে একটি পরমাণু ভর বের করো, একটি পরমাণুর ভর কত, তাহলে কি করব? একটি পরমাণুর ভর যদি বের করতে বলে তাহলে আমাকে আপেক্ষিক পারমাণবিক ভর জানা থাকতে হবে এবং এটা প্রশ্নে দিয়ে দিবে। সেই আপেক্ষিক পারমাণবিক ভরকে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করব। আপেক্ষিক পারমাণবিক ভরকে কি দ্বারা ভাগ করব? অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা। অ্যাভোগাড্রোর সংখ্যা মানটা কত? 6.023 into 10 to the power 23। আবার বলি 6.023 into 10 to the power 23। ক্লিয়ার? এবার আসো আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। এগুলো কি? যেমন বিভিন্ন যৌগ, সালফিউরিক অ্যাসিড H2SO4, পানি H2O, কার্বন ডাইঅক্সাইড CO2, এই দুইটা আমরা দেখি, তিনটা দেখি। এটা আণবিক ভর নির্ণয় করব। আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, তাহলে আমরা সবগুলোর ভর জানি, পারমাণবিক ভর জানি। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সাথে 2 আছে ইনটু 2। একটি মৌলের ভর লিখার পর পরবর্তী মৌলে যখন যাব তার পূর্বে প্লাস চিহ্ন দেব। সালফারের 32, এবার অক্সিজেন আসার সময় আবার প্লাস চিহ্ন। অক্সিজেন কত? 16 ইনটু 4 সমান কত হবে? 98। ক্লিয়ার? আবার দেখো পানি, হাইড্রোজেন কত? 1 ইনটু 2। হাইড্রোজেন শেষ করে যখন অক্সিজেন আসলাম তখন আবার কি প্লাস চিহ্ন, 16 সমান 18। আবার কার্বন দেখো, কার্বনের 12 প্লাস অক্সিজেনের কত? 16, সাথে 2 আছে ইনটু 2 সমান 44। এই হলো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তোমরা কয়টা কাজ করবে, আমি কয়টা মৌলের নাম লিখি। এগুলো HW, H2CO3, H3PO4, CH3COOH, Na2SO4, তারপরে
CaOClCl, কপার সালফেট পেন্টাহাইড্রেট, এটা পরীক্ষা আসে বেশি, HClO4, Fe2O3, FeCl3, এই মৌলগুলো কি আবার ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, ক্যালসিয়াম কার্বনেট, এমন যত মৌল আছে, যত যৌগ আছে বইয়ে, সবগুলো যৌগের কি করব আমরা আণবিক আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করব। আর এই বিষয়টা তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত সুবিধা। কি ধরনের সুবিধা? মৌলগুলোর পারমাণবিক ভর তোমার জানা হয়ে যাবে। আর এই ভরগুলো না জানলে তুমি লিমিটিং বিক্রিয়ক বের করতে পারবা না, উৎপাদের শতকরা পরিমাণ বের করতে পারবা না, তারপরে কি পরিমাণ উৎপাদ পাওয়া যাবে সেগুলো বের করা যাবে না। আবার দ্রব্যের পরিমাণ আছে SBM দিয়ে যেটা করি আমরা, সেদিকে কি এগুলো ভর অবশ্যই জানা থাকতে হবে। এই জন্য এগুলোর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ এই জিনিসগুলো সলিউশন হয়ে যাবে। তো এ পর্যন্ত ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।